ঠিক আছে, সবাইকে স্বাগত আজকের বাংলা ক্লাসে। আমি স্লাইডটা অন করছি, দেখো স্লাইড দেখা যাচ্ছে কিনা। দেখছো কত স্লো ল্যাপটপ। Sir, it is coming very slowly. একটু প্রবলেম হচ্ছে কারণ Like you. এখন ঠিক হবে আশা করি। ঠিক আছে, সবাইকে স্বাগত আজকে বাংলা ক্লাসে। সবার ক্যামেরা অন রাখবে। আমাদের আজকের পার্ট চিঠি লিখন। শিখন ফল আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে চিঠি কিভাবে লিখতে হয় তা জানতে পারবো। যে কোনো বিষয়ে চিঠি লিখতে পারবো, বুলেট পয়েন্টের সাহায্যে সহজে চিঠি লিখতে পারবো। আমি এটা আবার ডিসকাস করছি। আমি এটা একটা ভিডিওতে নিয়ে আসতে যাচ্ছি, দুইটা ভিডিও করতে যাচ্ছি না। তোমরা বুঝতে পেরেছো কিনা? তাই আবার ডিসকাস করে জিনিসটা রেকর্ডিং একটাতে নিয়ে আসতে যাচ্ছি। আর ক্লাস শেষে তোমরা ভিডিওটা পাবে। আমি দেখেছি তোমরা অনেকে সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও সবগুলো পাবে। তোমরা দেখবে যে ক্লাস 7-8 এর ভিডিওগুলো ওখানে আছে। তোমাদের স্যার নামটা কি? স্যার আপনি এখানে চ্যাটের অপশনে দিয়ে দেন নামটা। আমি ভিডিওগুলো ক্লাস শেষে আপলোড করি, তো ওখানে লিংক সহ দেওয়া থাকে, মানে তুমি ঢুকলে ওটা দেখতে পাবে। ঠিক আছে, যেমন আজকে আমাদের টপিক হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে তোমার মতামত জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। তার মানে আমরা চিঠিটা লেখার সময় প্রথমে বলেছি যে প্রথমে তারিখ লিখবো, তারপরে জায়গার নাম যে পাঁচলাইশ চট্টগ্রাম। এরপর আমরা প্রিয় সাজু বা রাজু লিখবো, যে প্রিয় সাজু কেমন আছো, গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। বা প্রিয় সাজু তোমাকে কেমন আছো, গতকাল তোমার চিঠি পেয়েছেন, চিঠিতে তুমি সড়ক দুর্ঘটনা রোধ কল্পে আমার মতামত একটু তোমাদের এখানে কারো ইয়া থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে রাখো। এখন আমি এই সম্পর্কে আমার মতামত জানি, এখন আমি এই সম্পর্কে তোমাকে লিখছি। তারপর তুমি বুলেট পয়েন্টে যাবে, বুলেট পয়েন্ট করতে শুরু করো সড়ক দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনার তিনটি কারণ। আমি তোমাদের কাছ থেকে বলছি যে আমি মাহি রক্তিম আছো না ক্লাস রক্তিম? হ্যাঁ স্যার আছে। আচ্ছা আচ্ছা, আইনন্দিনী রক্তিম কি পয়েন্ট বলেছে বলো, রক্তিমের পয়েন্টটা। আইনন্দিনী রক্তিম একটা পয়েন্ট বলেছে, বলো তো কি সড়ক দুর্ঘটনা রোধ করবে, দ্রুত বলো, আমরা এটা বেশিক্ষণ থাকবো না এই পয়েন্টে। স্যার ওই ড্রাইভাররা সচেতন না, ড্রাইভারদের সচেতনতার অভাব, দক্ষতার অভাব, হ্যাঁ সচেতনতার অভাব, সচেতনতার অভাব। মেন্টালিটি। হ্যাঁ স্পিডে গাড়ি চালায় ওরকম। ক্লাসে ছিল তুমি বলো তো মাহির কি বলেছিল, মাহিরের পয়েন্ট এটা বলেছিল হ্যাঁ স্পিডে গাড়ি চালায় এরা। স্যার স্যার অনেক বলো। সাউন্ড আসছে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আই থিঙ্ক আইমানের ওখান থেকে অনেক সাউন্ড আসছে। No, sir, we can hear you clearly. আসতেছে না। এখন শুনতে পাচ্ছি। আমি সব যার প্রয়োজন হবে সে আনমিউট করবে, যাকে আমি বলবো। ঠিক আছে, ওকে। বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার মাহির বলেছিল ট্রাফিক সিগন্যালস নাই, জেব্রা ক্রসিং নাই, তারপরে হ্যাঁ মাহিরেরটা ছিল ট্রাফিক সিগন্যাল এবং জেব্রা ক্রসিং, এই দুইটাই। ঠিক আছে, অর্থাৎ ট্রাফিক সিগন্যাল না থাকার কারণে, জেব্রা ক্রসিং না থাকার কারণে আমাদের দুর্ঘটনাগুলো হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশে জেব্রা ক্রসিং থাকার পরে, ট্রাফিক সিগন্যাল থাকার পরে দুর্ঘটনাগুলো হয়ে থাকে, কারণ মানুষ ট্রাফিক সিগন্যাল গুলো মেনে চলে না। জেব্রা ক্রসিং এ মানুষ হাঁটছে কিন্তু ড্রাইভাররা মানছে না, মানুষের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, এইসব বিষয়ের কারণে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে ট্রাফিক সিগন্যালও আছে, জেব্রা ক্রসিংও আছে, ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানছে কিন্তু মানুষ যারা হাঁটছে তারা মানছে না। দেখছে সবুজ বাতি জ্বলছে তখন হাঁটার কথা, তখন ওরা কি করেছে, লাল বাতি জ্বলা পরে হাঁটছে। কে? লাল বাতি জ্বলে, যেমন একজন ড্রাইভার সচেতন, সে সবুজ বাতি জ্বলেছে, লাল বাতি জ্বলেছে, সে থেমে গেছে। যখন সে চালাবে তখন একটা মানুষ হাঁটা শুরু করলো, কখন লাল বাতি জ্বলার পরে সে যখন গাড়ি চালাচ্ছে, স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, তখনই একজন মানুষ হাঁটা শুরু করলো জেব্রা ক্রসিং দিয়ে। এটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। ঠিক আছে, তারপর আরেকটা পয়েন্ট আমি বলেছিলাম, সেটা হচ্ছে
আইনি আরেকটা পয়েন্ট বলেছি, আমাদের গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ গাড়ি। এইখানে গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ গাড়ি হওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আইনের প্রয়োগের অভাব। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ, আইনের যথার্থ প্রয়োগের অভাবের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। ৩ টা কারণ দিয়েছে, আমরা কিন্তু ৪ টা বলে দিয়েছি। ঠিক আছে? দেন আমাদের এরপরে বলছে সড়ক দুর্ঘটনার কারণে কি ধরনের ক্ষতি হয়ে থাকে? ৩ টি উদাহরণ দাও। এবার বলে যে সড়ক দুর্ঘটনার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে কি ধরনের ক্ষতি হতে পারে? তুমি মনে করো। দেখি মানুষ রায়নন্দিনী মারা যায়। সবাই বলবেন, আমি একজন। রায়নন্দিনী একটা পয়েন্ট বলো, কি ধরনের দুর্ঘটনা মানে কি ধরনের সমস্যা হয়? ক্ষতি কি ধরনের হয়? একটা বলবে, একটা পয়েন্ট বলো। স্যার ওই মানে স্পিডে গাড়ি চালাতে, তো যদি ও অ্যাক্সিডেন্ট করে কোনো গাছে গিয়ে বা কোনো একটা কিছুতে গিয়ে, তো তখন সে মানুষটা মারা যাবে না? মানে আঘাত হয়, মারা ডিরেক্ট ওটা তো বলা যায় না। আঘাত হয়। ক্ষতি কেন হয়। মানুষ মরে না, আর গাড়ির ক্ষতি হয় বলতে পারো He is কি killing একটা people directly. না, কথা শুনো, বাংলাদেশের আইনের নিয়মটা শুনো। একজন মানুষ মরে গেলে যদি সহজটা বলবো। একজন মানুষ যদি দুর্ঘটনায় মারা যায়, আইনের প্রয়োগ অনুযায়ী আইন অনুযায়ী মৃত ব্যক্তি ২০,০০০ টাকা পাবে মাত্র। আর যদি মারা অনেক সময় লাখ টাকা দেয় না? আগে যা, এখন আইন সংশোধন করেছে কিনা জানি না। এখনো অনেক আইন, ওই যে গতবার আন্দোলন হওয়ার পর অনেক কিছু সংশোধন করেছে। আগে ছিল এরকম মাত্র ২০,০০০ টাকা। মৃত ব্যক্তির পরিবার ২০,০০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে। তারপরে যদি হাত পা ভেঙে যায়, হাত পা ভেঙে গেলে বা কোনো দুর্ঘটনায় যদি সে যদি বেঁচে থাকে, তাহলে তার আজীবন তাকে তার খরচ যা, চিকিৎসা খরচ যাওয়া যায়। এমন আছে কারো কোটি টাকাও যেতে, লাখ টাকাও যেতে পারে। ঠিক আছে? তখন কি করে ড্রাইভারদের মেন্টালিটি কাজ করে কি? এই লোকটা যদি বেঁচে থাকে তাহলে আমাকে সারা জীবন তার পেছনে খরচ দিতে হবে। আর যদি মারা যায় তাহলে তো ২০,০০০ টাকা বেঁচে গেলাম। ওইজন্য সেকেও ভালো করে মেরে দেয়। মানে অ্যাক্সিডেন্ট যদি হবে তাহলে ওকে মেরেই ফেলি। ঠিক আছে? আর আমাদের মধ্যে কাজ করে আসলে এক এক মানুষ মারা গেলে বেঁচে গেল, এক কথা শেষ। আমি যদি দুর্ঘটনায় মারা যাই, একদিকে বেঁচেই গেলাম। যদি দুর্ঘটনায় আমি মারা না গিয়ে যদি কোনো কারণে আমার হাত ২ টা পা ২ টা শেষ চলে গেছে। এখন আমি অকর্মণ্য। তাহলে আমি নিজের জন্যও বোঝা, আমার পরিবারের জন্যও বোঝা। ঠিক না? কিছুই করতে পারছি Yes, না। sir. আ অ্যাবনরমাল, অথবা আমি দুর্ঘটনায় এত বেশি আক্রান্ত হয়েছি যে আমি হাসপাতালে পড়েছি। ঠিক আছে? আমি মুমূর্ষু অবস্থায় আছি, আমার পিছনে টাকা যাচ্ছে, পরিবারের টাকা যাচ্ছে। ওই ড্রাইভার যে অ্যাক্সিডেন্ট করছে তাকে খুঁজে পাওয়া যায়নি। ফ্যামিলি আমার পিছনে সব টাকা খরচ করে ফ্যামিলিও ভিখারি হয়ে গেছে। মাঝখানে আমার পেছনে খরচ করতে, করতে শেষ পর্যন্ত আমি মারা গেলাম। বা আমি ওইভাবে বেঁচে রইলাম। আমার জীবনটা আমার জন্য একটা মানে যন্ত্রণাদায়ক জীবন হবে। মানে সড়ক দুর্ঘটনার কারণে কি ধরনের ক্ষতি হয়ে থাকে দেখো। আমি পরিবারের ধরে একমাত্র আ উপার্জনকারী। আমি একমাত্র উপার্জনকারী। আমার মধ্য দিয়ে আমার পুরো পরিবার চলে। ধরো আমি মারা গেলাম বা আমি কোন একটা দুর্ঘটনায় মারা গেলে তো গেলাম শেষ। আমার পরিবার ভোগান্তি শুরু হবে। কিন্তু ধরো আমি বেঁচে রইলাম, এক দুর্ঘটনার পরও আমার দেখা গেল ২ টা পা শেষ, ২ টা হাত শেষ। কিংবা আমার চোখ নষ্ট হয়ে গেছে। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার সব আছে। ঠিক আছে? অথবা এমন কিছু হলো, আ মানে এমন দুর্ঘটনা ঘটলো যে আমি চলাফেরা করতে পারছি না। এ আমার মেরুদণ্ড ভেঙে গেছে। আমি শোয়া থাকতে হচ্ছে। বা আমি আমার মাথায় আঘাত পেয়েছে, আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। অ্যাবনরমাল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। মানে কোনো কিছু বলতে পারছি না। আমি অ্যাবনরমাল। কাউকে চিনি না। তো এরকম একটা লাইফে আমি যখন থাকবো তখন আমার পরিবারের জন্য আমাকে এক্সট্রা খরচ দিতে হচ্ছে। আমার পরিবার নিজের যেখানে আমি আমার পরিবারকে চালাতাম সেখানে পরিবার আমাকে চালাচ্ছে, পুরো পরিবারকে চালানো বা জায়গা সম্পত্তি বিক্রি করে আমার চিকিৎসা চালানো, সবকিছু করে শেষ পর্যন্ত মানে ফকিরের মতো জীবনযাপন। একটা করুণ পরিস্থিতি। এরকম পরিস্থিতি একটা সম্ভ্রান্ত পরিবার একটা ফকিরে মানে মুহূর্তে কি হতে পারে? ফকিরে পরিণত হতে পারে। অথবা মুহূর্তে সে ধনী থেকে দরিদ্র হয়ে যেতে পারে। একটা সেকেন্ডের বিষয়। তোমাদের দেখো, তোমাদের মা-বাবার মধ্যে যারা ইনকামকারী তাদের যদি কোন দুর্ঘটনা, আল্লাহ না করুক, যদি কিছু হয়, তাহলে তোমাদের ফ্যামিলি কি হবে? যদি কোন বিকল্প উপার্জনকারী না থাকে। ঠিক আছে? এরকম আরকি। তো এইজন্য একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কেন বলা হচ্ছে? একটা দুর্ঘটনার মধ্য দিয়ে সারা একটা পরিবারের ভোগান্তি। ওই ব্যক্তি মারা গেছে বড় কথা না। কিন্তু ওই ব্যক্তির মধ্য দিয়ে একটা পরিবার সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাচ্ছে। ওই পরিবারের জন্য, একটা পরিবারের জন্য একজন ব্যক্তি বাবা। বাবা হচ্ছে ছাদের মতো কাজ করে। যখন ঘরের ছাদটাই না থাকবে, তখন বৃষ্টি, বাদল সবকিছুতে, রোদ, বৃষ্টি সবকিছুতে কিন্তু পরিবারটা ভোগান্তিতে ভুগবে। দেখবা বাবা না থাকলে বুঝা যায় আসলে ফ্যামিলিতে এই যে ক্রাইসিস গুলো হয়। বাবা হচ্ছে এমন একটা জিনিস, বাবা থাকলে বাবার মর্যাদা বুঝতে হয়। যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস। এজন্য বাবা থাকলে, স্যার বাবা-মা বাবা থাকলে তো আমার সাথে থাকে না। তো
ভেরি ওইটা গুড না, বাবা তো স্যার তোমার শি জন্য ডাজন্ট উপার্জন নো এখন থাকে যখন আমি সিটিতে থাকি তখন বাবা আমার সাথে থাকি না, আমি মা আর ভাই এই, থাকি। আচ্ছা শুনো, আমি ওই বিষয়টা বলছি না, না এই বাকিটা কমেন্ট করবে না, আমি please, তোমার ব্যক্তিগত comments বাদ দিবে, আমি স্যার যেটা বলছি আমাদের সেটা বল। শুনো, আমি বলছি যে বাবা মা বেঁচে থাকার কথা। বাবা মা যতদিন বেঁচে থাকে আমাদের বকাঝকা করুক, যাই করুক, আমরা ওনাদেরকে রেসপেক্ট করবো। কিন্তু যাদের বাবা মা নাই তারা জানে। আমার একটা স্টুডেন্টের মা নাই, তার দুঃখ কি সেটা সে বুঝে। আর আমরা যারা বাবা হয়েছি, যারা বাবা হয় বা মা হয়, তারা জানে বাবা মা কি জিনিস। যেমন আমার ২ টা ছেলে আছে কিন্তু। I have 2 son. তো তা আমি আমি সন্তানের বাবা হওয়ার আগ পর্যন্ত আমি জানি না সন্তান কি জিনিস বা বাবা কি জিনিস। যখন আমি সন্তানের বাবা হলাম তখন আমি বুঝলাম যে আমার বাবা আমার জন্য কি করে, আমার মা আমার জন্য কি করে, কতটুকু পরিশ্রম করে ওরা। যখন বাবা হতে পারে তখন বুঝে যায় যে বাবা কি জিনিস। তার মানে তোমরা তোমাদের মা-বাবাকে কখনো অবহেলা করবে না, কোনোভাবে আঘাত দিবে না। ওনারা তোমাদেরকে কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করছে। বুঝতে পেরেছো কিনা? অনেক পরিশ্রম করছে। আমাদের শুধু জায়গা বকা থেকে Yes, দিতে sir. But right, হ্যাঁ, Nandini doesn't শুধু বকা respect দেয় না, them. শুধু বকা দেয় না। Yes. বাবা-মাও শুনছে। আমি অনেক রেসপেক্ট করি। আচ্ছা, ডিস্টার্ব তুমি করো বলেই তো তুমি শুধু বকা বকা Sir, our next class, computer class started. আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। দেখো, সড়ক দুর্ঘটনার কারণে কি ধরনের ক্ষতি হয়ে থাকে ৩ টি উদাহরণ দাও। তা আমাদের সড়ক দুর্ঘটনার কারণে যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে একটা পরিবারের ভোগান্তি, সম্পূর্ণ ভোগান্তি। তারপরে সড়ক দুর্ঘটনার কারণে আ দেখা যায় একজন মানুষের জীবন চলে যায়। প্লাস সড়ক দুর্ঘটনার কারণে যে ড্রাইভার যে অ্যাক্সিডেন্টটা করেছে তার পরিবারেও ভোগান্তি শুরু হয়ে যায়। কেন? তাকে অ্যারেস্ট করা হয়। তাকে ২০ বছর ১০ বছর কারাদণ্ড Yes. দেওয়া হয়। যদিও সে অ্যাক্সিডেন্টই করে নাই। যদি হয়তোবা যে মারা গিয়েছে, হয়তো এমন আছে যে মারা গিয়েছে দোষটা তারই ছিল। এখন মাঝখান থেকে ড্রাইভারকে ভোগান্তি। এমন আছে অনেক সময় জনগণ কি করে ড্রাইভারকে ইনস্ট্যান্ট পিটিয়ে মেরে ফেলে। যদি ধরা পড়ে। ঠিক আছে? এরকম হয়, বাস্তবে এরকম হয় যে কেন? ড্রাইভারের মারা মনে করো আমার নিকট আত্মীয় মারা গেছে। আমার পিছনে ধরো আমার 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 খুবই আমার জানপ্রিয়, আমার প্রাণের প্রিয় বাবা বা কেউ বসা ছিল। কোন কারণে দুর্ঘটনা আমার দোষে বা ড্রাইভারের দোষে বা কোন কারণে হলো অ্যাক্সিডেন্টালি বা আমি বুঝতে আমার কাছে মনে হয়েছে ড্রাইভারই মেরেছে। তা আমি দেখলাম যে হ্যাঁ, উনার জীবন শেষ। তখন সবাই মিলে ড্রাইভারকে ধরলো। আমিও ড্রাইভারকে মানে মানুষের সামনে সবাই জনগণ ধরে মানে দেখেছি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। ওই ড্রাইভারকে মেরে ফেললো। এমন আছে ড্রাইভার নিজেও জানে গাড়ির সমস্যা আছে। ড্রাইভার উঠেছে ব্রেক ফেল হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? তো এখন ড্রাইভারের দোষ ছিল না হয়তো। বা অন্য একটা ড্রাইভার তার সামনে দিয়ে এমনভাবে যাচ্ছে সে খারাপ মানে খুব কড়া ব্রেক ধরতে হয়েছে। অথবা তার সামনে বড় ধরনের একটা এ গাড়ি পড়ে গেছে। সে ওইটাকে বাঁচাতে গিয়ে আমার হুন্ডার মধ্যে আমার মোটরসাইকেলের মধ্যে মেরে দিয়েছে। সে ১০ জনকে বাঁচাতে গিয়ে একজনকে হত্যা করল। এটা ওর দোষ ছিল না। হয়তো ওই যে গাড়িটা আসতেছিল ওই গাড়িটা দোষ ছিল। সে ওদেরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত বামে বা একটা অথবা আমার দোকান ওখানে একটা আমি দোকানে বসা ছিলাম সে দোকানের দিকে মেরে দিল। দোকানে আমি একা বসেছিলাম। আমাকে মেরে দিল। সে ভাবছে যে একজন মারা গেল তো বাকিরা বেঁচে গেল। এখন ওখানকার মানুষ যারা আছে তারা মনে করে যে ড্রাইভারের দোষ। ওরা বের হয়ে ড্রাইভারকে মেরে ফেলল। এখন এখানে ড্রাইভারও ক্ষতিগ্রস্ত হলো না? মানে দেখো এখানে ২ টা পরিবার শেষ। তারপরে তার সন্তানরা তাদের বাবাকে হারাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে। কত ভয়ংকর অবস্থা। ঠিক আছে? এরপর আসো আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। জনসচেতনতা কিভাবে সড়ক দুর্ঘটনা রোধে সহায়তা হতে পারে? কিভাবে জনসচেতনতা বৃদ্ধি করলে আমাদের সড়ক দুর্ঘটনা রোধ হতে পারে? আমরা আমাদের জনগণকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হলে দুর্ঘটনা রোধ হবে। আমরা ড্রাইভার নিয়োগ করার সময় দক্ষ ড্রাইভার নিয়োগ করব। আমাদের ড্রাইভারদেরকে আমরা গাড়িগুলো কেনার যে গাড়িগুলোতে উঠবো, সে গাড়িতে দেখব যে গাড়িগুলো ঠিক কিনা। তারপর আমরা কোন গাড়িতে উঠলে ড্রাইভারকে তাড়াহুড়ো ভাই তাড়াতাড়ি যাও, ভাই এদিক দিয়ে যাও বা ওদিক দিয়ে যাও। আমরা নির্দেশনা দিব না। আমরা ড্রাইভারের সাথে কথা বলব না। আমরা ট্রাফিক রুলস মেনে চলবো। লাল বাতি, সবুজ বাতি মেনে চলবো। আমরা জেব্রা ক্রসিং আ জেব্রা ক্রসিং এ পার হবো অথবা থামবো। ওভারব্রিজে পার হবো। জনসচেতনতা। ঠিক আছে? এই ধরনের পয়েন্ট গুলো আসবে। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পদক্ষেপ কেমন হওয়া উচিত? সরকারের পদক্ষেপ হওয়া উচিত সরকার তার জায়গা থেকে আইনের প্রয়োগগুলো হচ্ছে কিনা যথাযথভাবে আ সেটা দেখবে এবং নতুন আইন প্রয়োগ করবে। যদি ড্রাইভারের লাইসেন্স বিহীন কোন ড্রাইভার গাড়ি চালিয়ে যদি কোন মানুষকে দুর্ঘটনায় প্রবৃত্ত করে তাহলে ওই লাইসেন্স বিহীন ড্রাইভারের ফাঁসি হওয়া উচিত। কারণ তার লাইসেন্স নেই কেন? কোন সরকারি পুলিশ যদি ড্রাইভারদেরকে এই ধরনের ড্রাইভারদেরকে অনুমতি দিয়ে থাকে তাহলে ওই পুলিশের চাকরি চলে যাওয়া উচিত। কেউ যদি ঘুষ খায় তার চাকরি চলে যাবে বা তাকে জেল জামানত দিতে হবে। এই ধরনের বিষয়গুলো থাকতে হবে। তারপরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রাস্তাগুলোর আ ট্রাফিক সিগন্যাল যাতে যথাযথ মানে এটার কঠিন আইন প্রয়োগ করতে হবে।
যে কোনো গাড়ি না থাকলেও ট্রাফিক সিগন্যাল গুলো মেনে চলবে মানুষ, ঠিক আছে? ট্রাফিক পুলিশের প্রয়োজন নেই। এই ধরনের পয়েন্ট গুলো থাকলে তাহলে তোমরা এরকম 3টা পয়েন্ট দিয়ে তোমরা এটা শেষ করবে। শেষে বলবে যে আজ আর নয়, এই সড়ক দুর্ঘটনা রোধে তোমার মতামত কি তা জানিয়ে আমাকে চিঠি লিখবে। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও, এটি তোমার বন্ধু অমুক, ঠিক আছে? সবাইকে অনেক স্যার হাউ ধন্যবাদ। মেনি ওয়ার্ডস? 120 শব্দ থেকে 150 শব্দের মধ্যে লিখবে, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে, তোমাদের অন্য ক্লাসে চলে যাও।